This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেঙ্গল থেকে তো বহু মানুষ এভারেস্টে গেছে এবং বহু মানুষ এভারেস্টে মারাও গেছেন। হ্যাঁ, তো সত্যি কথা যদি বলতে হয় তাহলে এই যে যারা বেঙ্গল থেকে মারা গেছে, হ্যাঁ, আমি কিন্তু ক্রিটিসাইজ করছি না, আমি জাস্ট ফ্যাক্টটা তুলে ধরছি যে যারা মারা গেছে তারা কিন্তু একজনও পাথর পড়ে গেল মাথায়, কি পা পিছলে পড়ে গেল, ইয়া ক্রেভাসে ঢুকে গেল, কি অ্যাভালাঞ্চ হয়ে গেল, তাতে কিন্তু একজন লোকও মারা যায়নি এভারেস্টের। তাহলে মারা গেল কিসে? তো মারা গেল হচ্ছে তাদের প্ল্যানিংয়ের ভুলে, তাদের কিছু হঠকারী ডিসিশন, হ্যাঁ, ডিসিশন মেকিং ওরকম একটা সিচুয়েশনে, আর কিছুটা কস্ট বাঁচানোর জন্য কম্প্রোমাইজ হয়ে গেছিলো কিছু কিছু জায়গায়, রাইট? আজকে আমি যদি সামিটের দিকে যাচ্ছি, এটা একটা পুরো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। হ্যাঁ, আমি যদি এভারেস্টের কথাই ধরি, যে এভারেস্টটা যখন ক্যাম্প 4 থেকে সামিট, এটাই তো সামিটের দিনটা, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দিনটা। তো এর মাঝখানে একটা জায়গা আছে সেটাকে বলে ব্যালকনি, ঠিক আছে? এটা হচ্ছে 50% এটা যা হলো। তো আমরা যখন অক্সিজেন ক্যালকুলেট করি, যে 3টে অক্সিজেন নিতে হয়, হ্যাঁ, মানে ওর চেয়ে বেশি নিতে গেলে তখন আমার কস্টটা অনেকটা বেড়ে যায়, 6 লাখ টাকা বেড়ে যাবে 4th অক্সিজেনের জন্য, কারণ আরেকজন শেরপাকে নিতে হবে তাকে ক্যারি করার জন্য, তার 2টো অক্সিজেন লাগবে, তার ইন্স্যুরেন্স লাগবে, তার পারমিট ফি লাগবে, তার সামিট বোনাস লাগবে, এই করে 6-7 লাখ টাকা আরও লেগে যায় একটা অক্সিজেনের জন্য। তাই আমি আনলিমিটেড অক্সিজেনও নিয়ে যেতে পারি না, রাইট? কারণ যেখানে আমার এক্সপিডিশনের টাকাই উঠছে না, সেখানে আমি কী করে আরও অক্সিজেন নিয়ে যাব? তো এরকম একটা সিচুয়েশনে তখন আমাদের 3টে অক্সিজেনটাকে খুব ম্যানেজ করতে হয়, যে আমাকে 3টেই অক্সিজেন আছে, এর মধ্যে আমাকে সামিট করে নিচে চলে আসতে হবে, মানে ক্যাম্প 4 চলে আসতে হবে। তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে যে একটা অক্সিজেন সিলিন্ডার 6 ঘন্টা করে চলে। তাহলে আমি স্টার্টিং থেকে ওই হাফ জায়গা পর্যন্ত আমি যদি একটা অক্সিজেনে আসতে পারি, তার মানে আমি খুব ভালো চলছি, মানে একদম প্ল্যান মাফিক যাচ্ছি। সেখানে আমি অক্সিজেন চেঞ্জ করে আরেকটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আরও 6 ঘন্টার মধ্যে আমি সামিট করলাম। তারপরে একটা 6 সিলিন্ডার নিয়ে আমাকে ফেরত চলে আসতে হবে পুরোটা। তো যেতে 2টো লাগলো, আসতে একটা। এইবার আমি যদি স্লো হয়ে যাই তাহলে 6 ঘন্টার আগেই, 6 ঘন্টাতেই আমার শেষ হয়ে যাবে, কিন্তু আমি হয়তো ব্যালকনির অনেক নিচে পৌঁছালাম। তাহলে আমি একটা চেঞ্জ করলাম অক্সিজেন, তারপর আমি ব্যালকনির থেকে একটু উপরে গিয়ে হয়তো সেকেন্ড সিলিন্ডার চেঞ্জ করতে হলো। বাই দ্য টাইম আমি সামিটে পৌঁছালাম 18 ঘন্টা হয়ে গেল, আমার অক্সিজেন শেষ। তাহলে আমার রিস্কটা হয়ে গেল যে পুরোটা নামার বিনা অক্সিজেনে। এটা কি আমি সামিটে গিয়ে জানলাম? এটা তো আমি আরও আগে জেনে যাব যে আমি যদি ব্যালকনিতে আমার না পৌঁছাতে পারি, তার মানে এবার আমার রিস্ক হয়ে গেল। তা সত্ত্বেও আমি যে এগিয়ে যাচ্ছি, সেটা তো আমি পাহাড়ের দোষ দিতে পারি না। আমি দেখছি যে আমার শেষ হয়ে গেল অক্সিজেন, তা সত্ত্বেও না আমার সামিট যেতে হবে, এত টাকা খরচা করে এসেছি। এটা একটা বিশাল বড় প্রেশার, যে একটা মধ্যবিত্ত মানুষ তারপর সব কিছু দিয়ে, টাকা দিয়ে সে যাচ্ছে, সে বলবে এখান থেকে ফিরে যাব। এরকম একটা সাইকোলজি কাজ করে যে এত কাছ থেকে ফিরে যাব। আমি দেখছি যে আমি মরে যেতে পারি, আর অক্সিজেন নেই, তাও আমি এগিয়ে যাচ্ছি। যেমন আমি শুনলাম, আমি শিওর না, কিন্তু যা শুনলাম দুপুর 2টোর সময় সামিট হয়েছে। এক হচ্ছে যে হিমালয় রিজিয়নে দুপুর বেলার পর থেকে ওয়েদার খারাপ হতে শুরু করে। তার মধ্যে হচ্ছে যে আমি যে সন্ধ্যে 6টার সময়ের বদলে রাত্রি 8টার সময় স্টার্ট করি, 3টে অক্সিজেন নিয়েছি ধরে নিচ্ছি, তাহলে তো আমার 18 ঘন্টা, মানে যে 6টার সময় স্টার্ট করি 12টার সময় অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা। তার মানে আমি ওই রিস্কটা নিয়েছি যে পুরো নামাটা আমি উইদাউট অক্সিজেনে নামবো। সেটা বড় বড় মাউন্টেনিয়াররা মরে যেতে পারে, কার বডি কীরকম ফ্যাটে গিয়ে কীরকম হার্ট অ্যাটাক হচ্ছে কিনা সামথিং এন অল। তো এই জায়গাটাতে আমি অ্যাভয়েড করতেই পারতাম। আইদার আমি আরও ভালো করে অ্যাক্লামাটাইজ করে আসতে পারতাম, বা আমি আর নিজেকে আরও স্ট্রং করতাম যাতে আমি যেন ওই স্পিডে পৌঁছাতে পারি। বা আমি হয়তো খুব স্ট্রং, আমার হয়তো প্রচুর এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ওই দিনকায় আমার হয়তো ক্লিক করলো না। যেমন সচিনও তো ফুল ফর্মে থাকা খালি না, হয়তো 0তে আউট হয়ে যেতেই পারে। তাহলে আমার কি সেই ধকটা আছে যে আমি এখান থেকে অ্যাবান্ডন করব? অ্যাবান্ডন করলে মনে হতে পারে যে বাড়িতে লোকে কি বলবে, লোকে দুচ্ছাই করবে, পারলো না বলবে, মানে, বা এই টাকা দিয়েছে আর টাকা পাবো না, বা সব চলে গেল, তার চেয়ে ভাই ট্রাই তো করে দেখি। এই যে এটা ডেঞ্জারগুলোকে বলে সাবজেক্টিভ ডেঞ্জার, যেটা আমার ডিসিশনের ভুলে, এবং আমি চাইলে পরে এটাকে অ্যাভয়েড করতে পারতাম। এবার কোনগুলো অ্যাভয়েড করতে পারি না? আজকে ভূমিকম্প হয়ে গেল, অ্যাভালাঞ্চ হয়ে গেল, পাথর পড়ে গেল, ক্রেভাসে পড়ে গেলাম, এটা আমি সচরাচর অ্যাভয়েড করতে পারি না, এটা তো নেচার্স ফিউরি, হ্যাঁ, যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিন্তু এগুলো তো আমার ডিসিশন মেকিংয়ের উপরে। এবার এই ডিসিশন মেকিংগুলো অনেক সময় কী হয়, এক্সপিরিয়েন্সের সঙ্গে আসে।
আবার অনেক সময় শিখে আসে, অন্যের ভুল থেকে শিখে আসে, বা কেউ গাইড যদি করে দেয়। এবার তারপরে যদি সেইটা মিস্টেক হয় তাহলে সেটা তখন পাহাড়কে দোষ দেওয়া খুব মুশকিল হয়ে যায়। হঠকারী সিদ্ধান্ত বলে মনে হয় এটা একটা হঠকারির চেয়েও বলবো মনে হয়, মানে যে মারা গেছে সে তো মারাই গেছে, রাইট, তাকে নিয়ে আর কি বলবো, কিন্তু আমার মনে হয় এটা একটা ডেসপারেশন যে আমায় করতেই হবে। হ্যাঁ, না পরিকল্পনার অভাব বলবো না, কারণ পরিকল্পনার অভাব হলে তো আরও অনেক কিছু হতে পারতো, কিন্তু সামিটে এসে যদি আমি দেখছি আমার স্পিড কম, যেমন আমরা বলছি যে আমাদের সামিটের সময় 2016 সালে আমাদের দিয়ে প্রমিস করে নেওয়া হয়েছিল যে সকাল 10:30টার সময় যে যেখানে আছি যদি দেখা যায় ওই 100 মিটার দূরে সামিট, ওখান থেকেই ব্যাক করতে হবে। এইটা মাথায় একদম ঢুকিয়ে নেওয়া হয়েছিল গোটা টিমের মধ্যে। তো তাতে আমাদের সবসময় আমরা মাইন্ডফুল ছিলাম টাইমের ব্যাপারে, যে আমাদের হচ্ছে একটু বেশি রেস্ট নেই, না 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 বেশি রেস্ট নেওয়া যাবে না, চলি। এবং 10:30টা টার্গেট করতে গিয়ে আমরা 5:30টার সময় সামিট হয়ে গেছে, ভোরবেলা, হ্যাঁ ভোর 5:30টার সময়, রাইট। তাতে আমরা সেফলি নেমে চলে আসতে পেরেছিলাম ঠিক সময়। হ্যাঁ, ওয়েদার ডিটোরিয়েট করার কারণে ওই সময় ঠান্ডা হয়ে যায়, হাওয়া হয়ে যায়, যত বেশিক্ষণ আমি এক্সপোজ থাকছি হাই অল্টিটিউডে তত তো আমি ফ্যাটিক হব, তাই না? 8,000 মিটারের উপরে তো আমাদের বডি টিউনড না। এবার সেখানে আমি অক্সিজেনের উপর ভরসা দিই, অক্সিজেন নিলেও বডি চলতে থাকে না, ব্রেনের সেলস ড্যামেজ হতে থাকে, সব কিছু হতে থাকে, ডিসিশন মেকিং ক্যাপাসিটি কমে যায়। এবার সেখানে আমি যখন জানি জিনিসটা, তাহলে পরে আমি ওরকমভাবে প্ল্যান করবো। যদি দেখি যে আমার একটুখানি 1 ঘন্টা 2 ঘন্টার ডিফারেন্স হচ্ছে, মানা গেল। কিন্তু দুটো মানে এটা আপনি যদি 2015 সালের এভারেস্টের যে সিনেমাটা হয়েছিল, যেটা 96-এর ডিজাস্টারের, যে জন্য বললাম যে অন্যের ভুল থেকেও আমরা শিখতে পারি, ওই বইটা আমার প্রথম বই ছিল, যে ইনটু থিন এয়ার, ওই বইটা আমি পড়েছিলাম। তো ওখানে দেখিয়েছিল যে 2 হয়ে যাচ্ছে, কেন তোমরা এখনও সামিটে যাচ্ছে, মানে বিশাল ক্রিটিসাইজ হয়েছিল আর কি। এবার আমি যদি সেগুলো পড়ে থাকি বা ওই সিনেমাটাও দেখে থাকি, তাহলে তো আমার জানার কথা যে আমি যেটা করছি সেটা তো একই রকম রিপিটেশন হচ্ছে। এবার সেই আউটকামটা তো জানাই আছে যে এরকম হলে এরকম হয়। এবার তার মধ্যে হয়তো ওয়েদার খুব ভালো থাকলে হয়তো বেঁচে গেলাম, কিন্তু আমি তো চেষ্টাই করবো সবসময় যে ওরকম সিচুয়েশানেই না পড়তে। এক্সেপশন কেন হব আমি, তাই না? তো আমি এবার কী সিচুয়েশানে কী হয়েছে, হয়তো খুব ফ্যাটিক হয়ে গেছে, ফ্যাটিক এমন হতে পারে তো অক্সিজেন শেষ হয়ে গেছে, কারণ এগুলো তো স্পেকুলেশন, যতক্ষণ না এজেন্সি না বলবে ততক্ষণ আমরা জানতে পারবো না। এবার আমি জাস্ট ধরে নিচ্ছি যে 2 পর্যন্ত হয়, 3টে অক্সিজেন সিলিন্ডার তার শেষ হয়ে যাওয়ার কথা অলরেডি, তার তো ফ্যাটিক হবেই নামার সময়। তাকে ফ্যাটিক থেকে যাতে বাঁচতে গেলে তাকে অক্সিজেন লাগবে, সেই না থাকে সে তো বসে পড়বেই, তাই না? তো এবং আমি মানে তার কী সিচুয়েশানে তিনি মারা গেছেন সেটা আমি জানি না, কিন্তু যতটুকু ইনফরমেশান পেয়েছি আর কি, যে এটা কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। আমার শেষ প্রশ্ন, যে টোটাল প্রসেসটা কতদিন লাগে, কিভাবে লাগে এবং কত খরচা হয় যদি প্রপার হয়ে থাকে কোনো রকম? রাইট, তো একটা এক্সপিডিশন প্রায় 45 দিন থেকে 50 দিন লাগে, বেশ মানে কাঠমান্ডু থেকে কাঠমান্ডু। এটা কেন লাগে? অতদিন তো লাগে না উঠতে, কারণ ওঠার দিন তো জাস্ট 4টে ক্যাম্প খালি, কিন্তু আমাদের বডিটা একটা রেডিওর মতো। তো রেডিও যেমন টিউন করা থাকে, খুব ভালো আওয়াজ বেরোয়, তো রেডিও যখন টিউন থাকে না তখন আওয়াজগুলো ঘ্যাস ঘ্যাস হয়। সিমিলারলি আমাদের হিউম্যান বডিটা এই অল্টিটিউডের জন্য টিউনড। এবার যেই আমি হাই অল্টিটিউডে যাবো তখন সেটা আবার বিগড়ে যাবে, তখন আমাকে আবার রিটিউন করতে হয়। এই যে রিটিউনটা একটা বডি নিজে নিজে করে, কিন্তু তার একটা টাইম লাগে। তো বডিকে আমাকে আরও উচ্চতায় নিজেকে নিয়ে যেতে হয়, দিয়ে কিছুক্ষণ থেকে আর আবার নিচে চলে আসতে হয়, তাহলে বডি ওটা রেজিস্টার করে ফেলে এবং বডি কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস শুরু করে দেয়। তা আরবিসির কাউন্ট বাড়িয়ে দেয়, যাতে বডি সারভাইভ করতে পারে, কারণ বডি তো চাইবেই নিজেকে বাঁচানোর জন্য যতটা সম্ভব। তো এরকমভাবে না এই প্রসেসগুলো প্রথমে আমরা এই খুম্বু আইস ফলের মধ্যে দিয়ে গিয়ে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ যাই, থাকি ওখানে, তারপরে ওখান থেকে ক্যাম্প 2 যাই, থাকি, তারপরের দিন একটুখানি এগিয়ে টাচ করে চলে আসি, তারপরের দিন আবার বেস ক্যাম্প চলে আসি, অতটা গিয়ে বেস ক্যাম্প চলে আসি, দিয়ে বেস ক্যাম্পে গিয়ে আবার খাওয়া দাওয়া করে স্ট্রং হতে, মাসেল টিয়ার যেগুলো হলো সেগুলো আস্তে আস্তে ঠিক হলো, তাহলে বডি অ্যাক্লামাটাইজ হতে শুরু করলো। হ্যাঁ, এবার সেকেন্ড ইটারেশনে এবার আমি একদম ডাইরেক্টলি ক্যাম্প 1-এ যাওয়ার বদলে ক্যাম্প 1 ক্রস করে ক্যাম্প 2 যাবো। এটাও একটা আমার টেস্ট হয়ে যায় যে আমি প্রথমবার হয়তো ক্যাম্প 1 যেতে আমার 10 ঘন্টা 11 ঘন্টা লেগে গেছে, ক্যাম্প 2 যেতে 6 ঘন্টা লেগে গেছে, মানে টোটাল 17 ঘন্টা লেগে গেছে। এইবার আমি ক্যাম্প 2 ডাইরেক্টলি কি আমি 12-13 ঘন্টায় পৌঁছাতে পারছি? যদি তা হয় তার মানে আমার অ্যাক্লামেন্টেশনটা হচ্ছে, তার মানে আমার যাওয়া উচিত ফাইনাল সামিটে, রাইট? এবার আমি যদি দেখি প্রথমবার লাগলো 11 ঘন্টা, তারপরে এবার লেগে গেলো 15 ঘন্টা, তার মানে আমার অ্যাক্লামেন্টেশন হয়নি, শিওর শট অ্যাক্সিডেন্ট ঘটবে, তাহলে আমাকে ওখানে এক্সপিডিশন ক্যান্সেল করতেই হবে। মানে সেটা আমার নিজের কাছে আমি কতটা ট্রুথফুল, রাইট?
মানে এটা হচ্ছে আইডিয়াল কেস হওয়া উচিত। তাহলে আমি ক্যাম্প 2 গেলাম এবার একবারে, পরের দিন একটু রেস্ট নিলাম, রেস্ট মানে তো ঘুমানো না, রেস্ট মানে ওখান থেকে আর একটুখানি উপরে গিয়ে আবার চলে আসা, হ্যাঁ। তারপরের দিন ক্যাম্প 3 যাওয়া, দিয়ে ক্যাম্প 3তে কিছুক্ষণ থেকে, সুবিধা হয় যদি থাকতে পারি হোল নাইট, কিন্তু তাও হয় না, অনেক সময় সেট আপ থাকে না, তো ওখানে গিয়ে কিছুক্ষণ থেকে 1 ঘন্টার মতো থেকে তারপর আবার নিচে চলে আসি ক্যাম্প 2তে। তারপরের দিন আবার বেস ক্যাম্পে। তাই চিন্তা করুন এই 8টা ইটারেশন হয়ে গেল। এইবার ফাইনালের জন্য এবার ফোকাস টোকাস সব করে এবার ফাইনালের জন্য আবার ক্যাম্প 2 ডাইরেক্ট যাওয়া। তো আগের বার ক্যাম্প 2 যেতে যতটা টাইম লেগেছিল তার চেয়ে যদি কম লাগে এবার, তার মানে আমি খুব ভালোভাবে রেডি হয়ে গেলাম, আমার প্র্যাকটিস খুব ভালোভাবে হলো, রাইট। তাহলে আমি ক্যাম্প 2 চলে গেলাম, পরের দিন আবার রেস্ট মানে একটুখানি এদিক ওদিক ওখানে একটু এগিয়ে গিয়ে ঘুমালাম। তারপরের দিন চলে গেলাম ক্যাম্প 3 ঘুমে। তারপরের দিন ভোর 3টের সময় বেরিয়ে যাওয়া ক্যাম্প 4-এর জন্য। দিয়ে দুপুর 1টা নাগাদ পৌঁছলাম ক্যাম্প 4, কয়েক ঘন্টা রেস্ট, 5 থেকে 6 ঘন্টা রেস্ট, হ্যাঁ। রেস্ট মানে হচ্ছে ঘুম আসে না ওই অ্যাল্টিটিউডে, তো ওইখানে রেস্ট নিয়ে মাসেল রেস্ট দিয়ে সন্ধ্যে 6টার সময় আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। দিয়ে পরের দিন সকাল 6টার সময় 5:30টার সময় সামিট হয়েছে। তার মানে এই যে 36 ঘন্টার উপরের একটা পুরো জার্নি, তো তার জন্য তো বডিটাকে প্রিপেয়ার করে রাখতে হয়, বডিটাকে ইনাফ রেস্ট দিতে হয়, ইনাফ অ্যাক্লিমেটাইজেশন হতে হয়, তবেই কি ওখানে সার্ভাইভ করবে বডিটা, রাইট। এবার এই জায়গাটা চলে আসে হচ্ছে যে সে কতটা প্রিপেয়ার্ড ছিল ওই এক্সপিডিশনের জন্য। এবার যে খুব তাড়াতাড়ি ফ্যাটিক হয়ে যাচ্ছে, তার মানে সে হয়তো এর আগে এক্সপিডিশন করেনি। এবার এমনও হতে পারে যে সে সব কিছু এক্সপিডিশন করেও তার ফ্যাটিক হয়েছে, ফিজিওলজিক্যাল রিজন কেউ জানে না, রাইট। কিন্তু যতটা কয়েকটা ঘটনা দেখিয়েছে তাদের এক্সপিরিয়েন্স লেভেল হয়তো আরেকটু ভালো হলে বেটার হতো, বা তাদের হয়তো প্রিভিয়াস এক্সপিডিশনে তাদের টিম মেম্বার্সরা যা বলছে যে হয়তো ইমিডিয়েটলি এই বছরে যাওয়া উচিত ছিল না, পরের বছর গেলে হয়তো বেটার হতো একটু প্রিপেয়ার্ড হয়ে। কারোর হয়তো একটু হাই অল্টিটিউডে গেলে অ্যাক্লিমেটেশন প্রবলেম হয়, হ্যাঁ, তো সে হয়তো একটু ঝালিয়ে নিয়ে অন্য একটা পাহাড়ে গিয়ে দেখে তারপরে যদি যেত। তো এগুলো এখন স্পেকুলেশনে ব্যাকে তাকিয়ে তো অনেক সময় মনে হয় এটা করলে ঠিক হতো, ওটা ঠিক করলে হতো, কিন্তু আমার মনে হয় এই যে প্রসেসগুলো এতদিনের একটা ধকল, তার মধ্যে 1-2 দিন খারাপ যেতেই পারে, কিন্তু সেখানটায় আমার যদি প্ল্যানিং ঠিক থাকে আর সেখানে যদি আমি ওয়াচফুল হই আর আমার নিজের প্রতি যদি নিজে ট্রুথফুল হই যে না আমার ফিটনেস আমাকে এটা অ্যালাউ করছে না, আমাকে চলে আসতে হবে। যেমন গত বছর আমি মাউন্ট কেনিয়ার একটা পিক ক্লাইম্ব করতে গেছিলাম, ওটার নাম হচ্ছে মাউন্ট বাটিয়ান, প্রচণ্ড টেকনিক্যাল একটা পিক, হাই অল্টিটিউডে রক ক্লাইম্বিং। তো ওটার রুল হচ্ছে, এগুলো সব রুল, তো মাউন্টেনের রুলস থাকে কিছু, ওটার রুল ছিল হচ্ছে 1:30টার মধ্যে তুমি যদি সাবমিট করতে পারলে তো পারলে, নইলে ব্যাক করে যাও, নইলে পরে লাইফে রিস্ক আছে। ঠিক 1:15 বাজে তখন আমি দেখলাম আমার এখনও আরও 6টা পিচ মানে এরকম একটা দড়িতে যতটা ডিস্টেন্স হয় আর কি, তো আমাদের দড়ি লাগিয়ে যেতে হয়, আগে থেকে দড়ি লাগানো থাকে না। তো আমার যে ক্লাইম্বিং পার্টনার সে বলল এবার তো ব্যাক করতে হবে। তো আমার মনে হলো এত টাকা খরচা করেছি, একটু ট্রাই করা যাক না, কিন্তু মনের মধ্যে কিন্তু এটা চলছে যে না এটা ঠিক না, কিন্তু একটা তো থাকে যে এসে একটু দেখি না একটুখানি। কিন্তু ও আমাকে খালি একটা কথা বললো, আমি জানতাম তুমি প্রফেশনাল, সেটা আমার মুখ বন্ধ করে দিল একদম, কারণ আমি বুঝলাম যে হ্যাঁ মানে আমি তো জানি এটাই হওয়া উচিত, রাইট। কিন্তু আমি দেখছিলাম যে ওয়েদারটা একটু কি ভালো আছে, আমি কি একটু যেতে পারি, কেন আমাকে ব্যাক করতে হলো জায়গা থেকে, এমন না যে আমি টেকনিক্যালি আটকে গেলাম, কিন্তু আমি জানি যে আমি যদি এগিয়ে যাই তাহলে ফেরার সময় আমাকে অন্ধকারে এরকম হাইলি টেকনিক্যাল জায়গাতে রক ক্লাইম্বিং করে নামতে হবে, এবং আমি রিস্ক তো আছেই, আমার জন্য আমার ক্লাইম্বিং পার্টনাররা মরে যেতে পারে, রাইট। তো ওইরকম জায়গা থেকে নিজেকে ওরভাবে ট্রেন করে রাখা হয়েছিল আমাদের, যে ওরকম জায়গা থেকে আমরা ওই আপেলটা ওখানে আছে রেখেও চলে আসতে হয়েছে, এবং সেটাই কাঙ্ক্ষিত। কিন্তু পাহাড়ের জায়গায় থাকবে, রাইট। আমার দাবলামে আমার একটা হাতে ফ্রস্ট বাইটের একটা টেন্ডেন্সি দেখা গেছিলো একটা সময়, তখন মনে হলো যে এখান থেকে ফেরত চলে যাব, কিন্তু তখন ভাবতে শুরু করলাম যে আমার আঙুলটা যদি ফ্রস্ট বাইট হতে শুরু করে, এই সামিটটা আমার ঠিক হয়ে যাবে, কিন্তু আমার আঙুল চলে যাবে, তাহলে আমি সারা জীবনে এখন পাহাড় করতে পারবো না। বা আমার যদি আঙুল নাও চলে যায়, আমার আঙুলগুলো সসেজ ফিঙ্গারের মতো এরকম মোটা এরকম হয়ে যায়, সোয়েল হয়ে যায় যখন ফ্রস্ট বাইট হয় আর কি। তো আমি সামিট করে নামার সময় যদি সেটা হয় আমার ওরকম সোয়েল হয়ে যায়, তাহলে আমি কিছু ধরতে পারবো না। তখন আমি জিজ্ঞেস করলাম যে ওখান থেকে কি রেস্কিউ হওয়ার চান্স আছে, হেলিকপ্টার আছে? বলে না, ওখানে কিছু হেলিকপ্টার আছে, চলবে না, কারণ হেলিকপ্টার আজকে উইন্ডি প্রচণ্ড। তাহলে কী হয়, বলে তাহলে মরে যাবে। তখন আমি দেখলাম যে আমি যদি তখন নামার চেষ্টা করি তখন এমনিতেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মরে যাবো। আমি যদি দাঁড়িয়ে থাকি ওখানে বসে থাকি তাহলে মরে যাবো, হেলিকপ্টার আসতে পারবে না। তখন ওরকম একটা জায়গায় দাঁড়িয়ে একদিকে মনে হচ্ছে যে ইস, যদি বাই চান্স আমি ভুল ভাবছি যে আমার আঙুলে ফ্রস্ট বাইট হয়নি, কিন্তু যদি হয় তো
তো ওই রকম জায়গায় ডিসিশন নেওয়াটা আমি বলবো না যে ইজি, কিন্তু তখন আমার কাছে প্রায়োরিটি ছিল যে সেফটি, আমার কাছে প্রায়োরিটি ছিল যে পাহাড়ের জায়গায় থাকবে, আমি ভবিষ্যতে আবার আসবো, ঠিক আছে, মানে আমি কিন্তু ওই সময় যে এই সবকটা জিনিস অ্যানালাইজ করে নেওয়া, এবং অনেক সময় কি হাই অল্টিটিউডে না ব্রেন কাজ করে না, তো এই থট প্রসেসগুলো যখন প্ল্যানিং স্টেজেই করে রাখতে হয় যে এই হলে কী করবো, এই হলে কী করবো, এই হলে কী করবো। আমরা যখন এভারেস্ট ক্লাইম্ব, তখন আমি হেলিকপ্টার রেস্কিউ করে আমি নিচে চলে এসেছিলাম, নামার সময় আমার অ্যাক্সিডেন্টও হলো, এই আঙুলের জন্যই হলো, এবং ফাইনালি আমাকে হেলিকপ্টার রেস্কিউ হতে হলো, মানে সেই লং লাইন রেস্কিউ। কিন্তু সেটা হলো, তা চিন্তা করুন আমি যদি ওটা কন্টিনিউ করতাম তাহলে আমি আর মাউন্টেনিয়ারিং করতে পারতাম না। সেটা হচ্ছে শর্ট টার্ম গেইন ভার্সেস লং টার্ম গেইনে আমি অ্যানালাইসিস করতে পারছি কিনা। আমরা যখন এভারেস্ট ক্লাইম্বে যাই 2016 সালে, বেস ক্যাম্পে বসে বসে আমাদের ডিসিশন নেওয়া হয়েছিল যে আমাদের 4 জনের মধ্যে যদি একজন কেউ মারা যায় তাহলে কী হবে, কারণ ওখানে গিয়ে আমি তো ব্রেনে অক্সিজেনই যাচ্ছে না, আমি ভাববো কি, আমি তো কনফিউজ হয়ে থাকবো, ডিসিশন নিতে পারবো না। আমাদের মধ্যে একজন যদি ইনজিওর্ড হয় কী হবে, যদি 2জন ইনজিওর্ড হয় কী হবে, হ্যাঁ। তো আমরা প্ল্যান করেছিলাম যে একজন যদি ইনজিওর্ড হয়, একজন শেরপাকে দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হবে নিচে, 2জন ইনজিওর্ড হলে পরে 2জন শেরপা নিয়ে চলে যাবে, 3জন হলে পরে তখন একজন শেরপাকে নিয়ে বাকিরা সবাই চলে যাবে, একজন শেরপার শুধু যাবে আর কি। তো এরকম লেভেলে কি হলে কি হবে, যত রকম পসিবিলিটিস আমরা কিন্তু বোর্ড রুমে বসে এই প্ল্যানিংগুলো করেছিলাম। হ্যাঁ, তো এতটাই, যখন একটা লাইফ ডেথের ব্যাপার ছিল, এটা তো হার জিত না, এখানে হচ্ছে যে লাইফ ডেথের ব্যাপার, এই লেভেলে প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আমি বলছি না যে ওনারা করেননি বা কিছু, কিন্তু আমি জাস্ট ওভারঅল একটা আইডিয়া দিলাম যে এতটাই কমপ্লেক্স জিনিসপত্র হয়। কিন্তু হ্যাঁ, এখানে যদি একটুখানি সাপোর্ট পাওয়া যায় কোম্পানিগুলো থেকে বা স্টেট লেভেল থেকে, স্টেট ডেফিনেটলি সাপোর্ট করে, মানে কিছু কিছু স্কিম আছে স্টেটের, কিন্তু এক্সপিডিশনগুলো কস্ট এতটাই বেড়ে যাচ্ছে যে ওই টাকাগুলো মানে খুবই মুশকিল। এখন শুনলাম এভারেস্টের ক্লাইম প্রায় 45 লাখ টাকা, 40 থেকে 45, যেটা আপনি কোশ্চেনটা করেছিলেন যে কত টাকা লাগে ঠিকভাবে করতে গেলে 45 লাখ। এবার তার মধ্যে আপনি যত ঘি ঢালবেন সেরকম 1 কোটি টাকারও এক্সপিডিশন আছে, কিন্তু একটা কোনো কম্প্রোমাইজ ছাড়া একটা এভারেস্ট এক্সপিডিশন করতে এখন একটা 45 লাখ টাকা মিনিমাম লাগবেই আপনার।